4টি কারণে কন্যারা পাবে না আর পৈতৃক সম্পত্তির অংশ। কথাটি শুনলে একটু বেমানান লাগলেও কিন্তু ঘটনাটি সত্য। এই যে 4টি কারণ এগুলো অত্যন্ত গুরুতর, যার কারণেই কন্যা সন্তানেরা কিন্তু সম্পত্তির থেকে চিরতরে বঞ্চিত হচ্ছেন। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই 3টি গুরুত্বপূর্ণ যে কারণগুলো সেগুলো কোনগুলো, এবং এই গুরুত্বপূর্ণ কারণগুলো এড়িয়ে কন্যাদের বিকল্প কোনো পদ্ধতিতে পৈতৃক সম্পত্তি পাওয়ার সুযোগ রয়েছে কিনা। সুপ্রিয় ভিউয়ার্স, বিষয়গুলো জানতে এবং বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে যেহেতু বিভিন্ন ধর্মের জনগণ বসবাস করে, তো তাদের এই ধর্মের কথা চিন্তা করে আমাদের দেশে কিন্তু সম্পত্তি ভাগাভাগিগুলো ধর্মীয় আইন অনুযায়ী হয়। আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেজন্য আমাদের দেশে এই মুসলিমদের কোরআনে সূরা নিসায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সম্পত্তিগুলো ভাগাভাগি কিভাবে হবে। অর্থাৎ একজন ব্যক্তি একটি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন, ওই সকল সম্পত্তি বা ওই সম্পত্তিটি তার রেখে যাওয়া পরবর্তী প্রজন্মরা কে কতটুকু করে পাবে সেটি স্পষ্টভাবে এই কোরআনে বলা রয়েছে। এজন্যই রাষ্ট্রীয় আইনকে তেমনভাবে এই সম্পত্তিগুলো ভাগাভাগি করার জন্য সাজানো হয় নাই কিংবা তৈরি করা হয় নাই। যদিও বা রয়েছে, সেগুলো প্রযোজ্য না। কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইন মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য হিন্দু ধর্ম আইন, অন্য ধর্মের জন্য রাষ্ট্রীয় আইন কিংবা হিন্দু আইন বা তাদের নিজস্ব আইনগুলো দ্বারা সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে। তো মুসলিম যারা, তাদের এই যে সম্পত্তি এইগুলো ওয়ারিশান হিসেবে ভাগাভাগি করার নিয়ম হচ্ছে, যদি একত্রে পুত্র, কন্যা এবং সঙ্গে মৃত ব্যক্তির স্বামী কিংবা স্ত্রী জীবিত থাকে, তাহলে রেখে যাওয়া মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ এই যে রেখে যাওয়া স্বামী বা স্ত্রী পাচ্ছেন। বাকি যে সম্পত্তি রয়েছে এগুলোকে 3:1:2:3 রেশিওতে ভাগ করা হবে। অর্থাৎ যদি একটু সহজভাবে বলি, যদি রেখে যাওয়া সম্পত্তির বাকি 3 ভাগ করে 2 ভাগ পুত্র সন্তানরা পাবে, 1 ভাগ পাবে কন্যা সন্তানেরা। অর্থাৎ এই যে 1 ভাগ কন্যা সন্তানেরা পাচ্ছেন, এটিতেও তাদের কিছু কিছু কারণে আবার বঞ্চিত করা হয়েছে। যদি কোনো কারণে পরিবারে শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে বা একাধিক কন্যা সন্তান থাকে, অন্য কোনো সন্তানাদি না থাকে, তাহলে এই মোট সম্পত্তির অর্ধেক কন্যারা সমানভাবে ভাগ পাবে। এবং যদি ওই ক্ষেত্রে পূর্বের যে নিয়ম, যদি স্বামী বা স্ত্রীর যে কোনো একজন জীবিত থাকে, তাহলে তারা ওই মোট সম্পত্তির পুত্র সন্তান বা কন্যা সন্তানাদি থাকলেই হবে 6 ভাগের 1 ভাগ পাবেন, এবং বাকি কন্যা সন্তানেরা 5 ভাগের অর্ধেক পাবে, আর বাকি অর্ধেক 2.5 ভাগ অন্য যারা অংশীদার রয়েছেন বা ওয়ারিশ রয়েছেন তারা পাবেন। এক্ষেত্রে এই যে এক একটা পরিবারের ভাগ বটোয়ারাগুলো কিন্তু এক এক রকম ভাবে হয়ে থাকবে বা হবে। এখন আসে কন্যারা এত সুন্দর নিয়ম করার ফলেও কেন বঞ্চিত হচ্ছেন। আমাদের দেশের কাস্টমারি ল অনুযায়ী, যদি ধরুন একজন কন্যা তার সম্পত্তি প্রাপ্তির আগেই মৃত্যুবরণ করেন, তাহলে তাদের সম্পত্তিগুলো যে অংশ তিনি পেতেন, তার পরবর্তীতে ওয়ারিশরা বা প্রজন্মরা সেই সম্পত্তিগুলোর ভাগ কিন্তু পায় না। আমাদের ওই যে কাস্টমারি ল বা ধর্মীয় আইন অনুযায়ী মুসলিমদের ক্ষেত্রে এই যে কন্যা সন্তানটি তার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বা তার সম্পত্তিগুলো ওয়ারিশ সূত্রে পাওয়ার অবস্থায় আগেই যদি মৃত্যুবরণ করলেন এবং তিনি যদি তার সন্তানাদি রেখে গেলেন, অর্থাৎ মূল মালিকের নাতিপুতি রেখে যান, তাহলে এই নাতিপুতিরা কাস্টমারি ল অনুযায়ী সম্পত্তি পায় না, এবং এটি কিন্তু একটি সুন্দর এবং সুনির্দিষ্ট নির্দেশনা। তবে পরবর্তীতে এই আইনটিকে একটু পরিবর্তন করে বা এই আইনটিকে ওখানে রেখে রাষ্ট্র একটি নিয়ম করলো যে, যেহেতু কন্যা সন্তানেরা সম্পত্তি পাওয়ার যোগ্য এবং নাতিপুতি সম্পত্তি পাচ্ছে না, সম্পত্তি পাচ্ছে অন্য কোনো ব্যক্তি, সেক্ষেত্রে রাষ্ট্র বলছে কন্যা সন্তান যতটুকু সম্পত্তি পাবে সেটা অতটুকু সম্পত্তি এই যে নাতিপুতি যাদের রয়েছে এদেরকে দিতে হবে। এই একটি কিন্তু বিকল্প আইন তৈরি করা হয়েছে। তাছাড়া কিন্তু কন্যারা ওয়ারিশান সম্পত্তি পাওয়ার যোগ্য না বা তার পরবর্তী ওয়ারিশেরা সেই সম্পত্তি পাচ্ছিলেন না। এরপরে আরেকটি কারণ হচ্ছে, যদি কোনো কারণে পিতা বা মাতা মৃত্যুবরণ করে এবং এই মৃত্যুবরণ করাটা যদি খুন হিসেবে বা তাদেরকে খুন করা হয়, এবং এই খুনের সঙ্গে যদি কোনোভাবে কন্যা সন্তানেরা জড়িত থাকে, তাহলে এই কন্যা সন্তান কিন্তু তাদের এই পিতা বা মাতা যাদেরকে তিনি খুন করলেন বা খুনের সঙ্গে তারা জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবে হোক না কেন,
তাহলে এই কন্যা সন্তানেরা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ওয়ারিশান সূত্রে একটি কানাকড়িও এই কন্যা সন্তানেরা পাবে না। এটা শুধুমাত্র কন্যা সন্তানের জন্য না, পুত্র সন্তানের জন্য প্রযোজ্য। তারা কিন্তু এই সম্পত্তিগুলোর ভাগ পাবে না এবং চিরতরে এই সম্পত্তিগুলো থেকে বঞ্চিত হবে। তারা বা তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু এই কারণটির জন্য সম্পত্তির ভাগ পাবে না। এরপরে আরেকটি কারণ হচ্ছে, যদি কোনো কারণে কন্যা সন্তান এবং সাথে পুত্র সন্তান থাকে, তাহলে এই যে পুত্র সন্তান রয়েছে, এই পুত্র সন্তানের কারণে কন্যাদ্বয় কিন্তু পৈতৃক ভিটার অংশ দাবি করতে পারবে না বা পাবেই না। কেন পাবে না? এ বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে যে কন্যাদ্বয় যেহেতু অন্য পরিবারের সদস্য হিসেবে অবহিত বা বিবেচিত হয়ে থাকে, এক্ষেত্রে এই পরিবারে এই কন্যা সন্তান আগন্তুক হিসেবে বিবেচিত হবেন এবং পুত্রদ্বয়ের যেহেতু বসবাস করার জন্য জায়গা জমি প্রয়োজন বা বসত ভিটা প্রয়োজন, সেক্ষেত্রে এই কন্যা সন্তানেরা বসত ভিটার যে পৈতৃক ভিটা, সেই ভিটার সম্পত্তির ভাগ পাবে না। এক্ষেত্রে কিছু বিকল্প রয়েছে, তবে এখানে সুনির্দিষ্ট করে তাদেরকে এই পৈতৃক ভিটার অংশ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং চিরতরের জন্য তারা সম্পত্তি দাবি করতে পারবে না। বিকল্পগুলো হচ্ছে, কন্যা সন্তান যদি কোনোভাবে ডিভোর্স হয়ে যায়, স্বামী না থাকে এবং স্বামীর সংসারে তার কোনোভাবে জায়গা না হয়, সেক্ষেত্রে তিনি এসে পৈতৃক ভিটায় বসবাস করতে পারবেন। যদি কোনো কারণে অন্য কোথাও সম্পত্তি না থাকে, শুধুমাত্র পৈতৃক ভিটা বা বসত ভিটা থাকে, সেক্ষেত্রে অন্য কোথাও তো নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে পৈতৃক ভিটার পাবে বা তার অংশটুকু পাবে। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে আবার মনে করেন যে যেহেতু কন্যাদ্বয় পৈতৃক ভিটার সম্পত্তির ভাগ পাচ্ছে না, সেক্ষেত্রে চিরতরে বঞ্চিত না, ওই পরিমাণের সম্পত্তি তাকে অন্য কোথাও দিতে হবে। এক্ষেত্রে টাকার অঙ্ক বিবেচনা করে তিনি পৈতৃক ভিটায় যে পরিমাণ অর্থ হয়, সেই অর্থ অন্য কোথাও ওই সম পরিমাণের অর্থ বা তাকে অর্থ প্রদান করতে হবে যদি তিনি সম্মত হন। তবে পৈতৃক ভিটার অংশ তিনি দাবি করতে পারবেন না যে আমাকে এখানেই নিতে হবে, এই যে বিকল্প কারণগুলো ছাড়া। এরপরে আরেকটি কারণের কথা বলা হচ্ছে, যদি কোনো কারণে পিতা জীবিত থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, অর্থাৎ অন্য কোনো সন্তানকে হেবা করে দিতে চায়, তবে সেই বিষয়টি একটু ব্যতিক্রম। তিনি বা পৈতৃক ভিটার সম্পত্তি যদি জীবিত থাকা অবস্থায় হেবা না করা হয়, হেবা মৃত্যুর পরে অর্থাৎ মূল মালিক মৃত্যুর পরে যদি হেবা সামনে নিয়ে আসা হয়, সেই হেবাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ রয়েছে, তবে বিষয়টি আমরা একটু হাইডে রাখলাম। এবং আরেকটি কারণের কথা বলা হচ্ছে এবং সর্বশেষ কারণ যেটি, সেটি হচ্ছে যদি কোনো কারণে কন্যাদ্বয় বা এই ক্ষেত্রে অন্য কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যে কন্যা সন্তানগণ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ যে সম্পত্তি প্রাপ্তির আগেই মুসলিম ধর্ম অনুসারী ছিলেন, তিনি অন্য কোনো ধর্মে ত্যাগ গ্রহণ করেছেন বা মুসলিম ধর্ম ত্যাগ করেছেন, হিন্দু হয়েছেন বা খ্রিস্টান হয়েছেন, এই ধরনের একটি ধর্মে তিনি বিশ্বাস স্থাপন করেছেন এবং তার নাম পরিবর্তন করেছেন, সবকিছু পরিবর্তন করেছেন। তাহলে এই যে সম্পত্তিগুলো ভাগাভাগি হয় কি কাস্টমারি ল বা ধর্মীয় আইন দ্বারা, যেহেতু ধর্মের মধ্যেই তিনি নেই, অন্য ধর্মে অবস্থান করছেন, সেক্ষেত্রে তাকে যদি পিতা বা মাতা কোনো সম্পত্তি হেবা না করে দেয়, হেবা কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃত নিয়ম, তো হেবা যদি না করে দেয়, সেক্ষেত্রে তার মৃত্যুর পরে ওয়ারিশান হিসেবে ওই কন্যা বা ধর্মান্তরিত কন্যা সে কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না বা পাবেও না। হিন্দুদের ক্ষেত্রে তো সম্পত্তি দেয়াই যেত না, এখন রাষ্ট্রীয় কিছু বিধান করা হয়েছে, সেক্ষেত্রে সেজন্য কন্যা সন্তানেরা সম্পত্তি পায়। তবে কন্যা সন্তানের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রেও সেম, তারা যদি ধর্মত্যাগ করে তাদের সাথে সম্পর্ক যেহেতু থাকে না, সম্পত্তি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর এই মুসলিমদের জন্য সেখানে সম্পত্তি যেহেতু ভাগাভাগি হয় মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু কন্যারা সম্পত্তির ভাগ পাচ্ছে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই কয়েকটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো ছোট ছোট অনেক বিষয় রয়েছে বা অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে কন্যারা সম্পত্তির ভাগ পায় না। তবে এই কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য সম্পত্তিতে কন্যাদ্বয়ের ভাগটা কিন্তু বা অংশটুকু চিরস্থায়ীভাবে রোধ করা হয়েছে বা তাদেরকে দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন একটু হলে বুঝতে পেরেছেন ঘটনাটি আসলে কি। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো বিষয় জানার থাকতেই পারে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকতেই পারে, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।